से एक नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। দাদা নমস্কার, ভালো আছেন তো? কে আপনি? কি করছেন এখানে? সে আমি যাই করি। এখন বসে কে আপনি? বসুন না। বসো এখানে। সব কি কথা আছে? কি করতে এসছে এখানে? সব পাগলের পাল্লে বললাম। মরতে এসছে নাকি? সে আমি যাই করি না কেন, আপনার কি? আমার আর কি, কার কি হবে সেটা আপনিই জানেন। আপনার ঘরে বউ আছে, সন্তান আছে, আমার আর কি। তা বলো, কি সমস্যা, কি বলো বলো, বন্ধু হিসাবে বলো। কেউ কি আর যেচে মরতে যাবে বলুন? নিশ্চয়ই সেরকম অবস্থায় পড়েছিলাম। বলুন আমাকে মন খুলে। আপনি শুনবেন তাহলে? শুনুন। শুনুন তাহলে। কোনো রাজপুত্র হয়ে জন্মাইনি আমি, তবে আমার ছেলে রাজপুত্র হয়ে জন্মেছে। নিজের তবে সব তৈরি করেছি। একদম দারিদ্র যাকে বলে সেই জায়গাতেই ছিলাম। বাবা মা অনেক কষ্টে এক নামি স্কুলে ভর্তি করেছিল, বেশ তার দামও দিয়েছি। সকালে স্কুল যেতাম, বিকেলে আইসক্রিম, আবার শীতকালে চা কফি। পরিস্থিতির কাছে কোনো হার মানেনি, বুঝলেন? অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে লাইন ঘাট চাললাম, সব কিছু দিয়ে একটা যে ব্যবসা করলাম। মৃত্যুঞ্জয় আইসক্রিমের নাম শুনেছি, সেই মৃত্যুঞ্জয় আমি। সেটা আজ ডুবতে বসেছে। সবই কপাল, বুঝলেন? কোনো রকম নলেজ ছাড়া যদি বিজনেসে ইনভেস্ট করে, চারপাশে লোকের কথায় ভুলভাল জায়গায় ইনভেস্ট করতে শুরু করলাম, কোনোটাই কিছু হলো না। যেটুকু জমিয়েছিলাম, যেটুকু হয়েছিল, সবই চলে গেছে। এখন পাওনাদাররা কলার ধরে, আর কি। কালকে মেয়ের জন্মদিন করা তো ছেড়েই দিন, তাকে একটা গিফট দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। বাড়ি সিজ হয়ে গেছে, আমার বউ অত ধনী পরিবারের মেয়ে, আজকে তাকে দুবেলা কি খাবে সেটা নিয়ে ভাবতে হয়, বুঝতে পারছেন আমি কোন জায়গাতে আছি? আমি আর বাঁচতে চাই না, সবই মৃত্যুঞ্জয়, তুমি যে বাবা বলতে বাচ্চাই না, জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। তুমি একটা গল্প শুনবে? দেখুন, আমি কোনো গল্প শোনার মতো পরিস্থিতি নেই, সত্যি কথা বলছি। আরে শোনোই না, তোমার মতনই আরেকজনের গল্প, সেই এরকম পরিস্থিতিই পড়েছিল। শুনবে? বলুন তাহলে শুনি। অমিতর একটা ছেলে ছিল, তোমার মতনই গরিব সন্তান। তার ইচ্ছে ছিল সে বড় হয়ে রাইটার হবে। সব রাইটারের মতনই তারও একটা ইচ্ছে ছিল যে সে ব্যবসা করবে। লেখকরা তো এক অর্থে ব্যবসায়ী হয়, তাদের লেখা বিভিন্ন জায়গায় পাবলিশ হবে, সম্মান, টাকা, কোনোভাবেই কুলোতে পারছিল না। সেও পরিস্থিতির কাছে হার মানেনি, খুব লিখত, প্রতিটা লেখা ব্যর্থ, পরপর ব্যর্থ, খুব লিখতে দাও। লিখতে 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 হঠাৎ একদিন তার লেখা সকলের পছন্দ করতে শুরু করে। সেও লিখছে, তোমার মতনই একটা বড় ঘরের মেয়ে তাকে খুব ভালোবেসে ফেলে। তারপরে বিয়ে, 22 বছর বয়সে, সংসারের চাপ মাথায়। তারপরে সে চাকরিতে ঢুকলো।
এর মধ্যে তার বাবা মারা যায়। সেই শোকে মাও লাইফ ইন্স্যুরেন্স কিছু টাকা পেয়েছিল, পুরো টাকাটাই সে একটা শেয়ার মার্কেটে কিছু শেয়ার কিনেছিল, বেকার শেয়ার। 6 মাস পরে হয়তো তার এত দাম কমে যায়, মাটিতে মিশে যায়। খুব বকা শুনেছিল বউর কাছে। ও দাদা, হ্যাঁ বলুন তো। হ্যাঁ, তারপরে কিন্তু শেয়ার কিনেছিল না, শেয়ার কিনেছিল, ডুবে গেল। তারপরে সে চাকরিতে ডুবলো, লেখা বন্ধ করলো। সংসার হয়েছে, ইনকাম করতে হবে, ভালোই চাকরি চলছিল। আস্তে আস্তে একটা ছেলে, একটা মেয়ে, সুখের সংসার, সামনে কত ভবিষ্যতের পরিকল্পনা, সব ভালোই চলছিল। অমৃতের মধ্যে তখন আবার জেগে উঠেছিল লেখার ইচ্ছা। তখন তো মাথা ঠান্ডা না, সে একটা বই লেখে, দৃষ্টিকোণ। ওর লেখা বই পড়ে সবাই খুব অনুপ্রেরণা পেত। অনেক আছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। মৃত্যুর সময় অমৃতের মতন কাজ করতে তার বইয়ের লেখা, মৃত্যুকে জয় করে ফেলত। একদিন কি হলো, সে যে কোম্পানির চাকরি করতো সে কোম্পানি ডুবে গেল। তারপরে না মৃত্যুর কি বলবো ভাই তোমার, অমৃতের জীবনে না গরল নেমে আসলো। আস্তে আস্তে সব শেষ। তার বউ খুব বড় বড় মেয়ে ছিল, তার হাতটা না মোমের মতন ছিল, জানো তো, খেতে দিতে পারতো না। তার না তার বউর হাতগুলো খুব পছন্দ ছিল, এইখান দিয়ে নীল শিরা দেখা যেত। চোখটা খুব সুন্দর ছিল, না খেতে খেতে মেয়েটার চোখটা পুরো শুকিয়ে গেছিল। আর চুলটা সে খুব ভালোবাসত। এত বড় অপদার্থ হয়ে গেছিল। আমাদের গল্পের ওই অমৃত মেয়েটা লাস্টে মারা যায় টিভিতে। একদিন না আমি তো এই তুমি যেখানে দাঁড়িয়েছিলে এখানেই এসেছিল মরতে। কিন্তু আমি মরেনি, ছিল ও অপেক্ষা করেছিল, ফিরে গেছিল এখানে। তারপরে কি বলবো, কি করে জানি অমৃতের জীবনে সত্যি সত্যি অমৃত নেমে আসলো, জানো তো। ঠিক 15 দিন পরে কি বলবো তোমায়, সেই যে বই যে পাবলিশ করেছিল বললাম না, ওটা 470 টাকা করে প্রথম লটেই 1,95,000 পাবলিশ হয়। মানুষ হুড় হুড় করে কিনতে থাকে। সেকেন্ড লটে আবার 3 লাখ। এবার দাম নির্ধারিত হয় 1250 টাকা করে। আর সে যেই শেয়ার কিনেছিল সেই শেয়ার এখন আকাশ ছোঁয়া দাম। ভাগ্যিস অমৃত সেদিন ফিরে গেছিল। বুঝতে পারছো এটা, জীবন কখনো না থেমে যেতে হয়। মাথায় সিদ্ধান্ত আসলেই সেটাকে বাস্তবে আমি অবধারিত করব, এটা কোনো প্রয়োজন নেই। ভাবো ভাই, গভীর রাতের পরেই কিন্তু সবচেয়ে সুন্দর সকাল আসবে। ওই জায়গাটা কিন্তু স্বপ্ন। এই জীবন অনেক কষ্ট করে পাওয়া। এই জীবন যে হারিয়েছে সেই বুঝবে জীবনের আসল মূল্য। তো ভেবেছি কি করবে, আমি উঠলাম, আমার অনেক কাজ উঠে তো, আমি এখানে বেশি থাকতে পারবো না। তোকে বোঝানো হয়ে গেছে, আসি তাহলে। তুমি পারলে আমি তো ধরো বইটা পড়ে নিও। দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ। আসো। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে কথা হয়ে খুব ভালো লাগলো। আসি বন্ধু, ঠিক আছে, বাড়ি যাও। এই ভুল আর জীবনও করো না।
আচ্ছা 1 মিনিট, লোকটার নাম কি বলেছিলেন তো? অমৃত ধর। আর আপনার নামটা? ধরো না তোমার একটা ভালো বন্ধু। হ্যালো, হ্যাঁ পার্থ, বলছিলাম যে আরে দুদিন আগে যে আর্টিকেলটা পাঠালি, কী বেশ নাম ছিল লোকটার, অমৃত না কি বেশ? আরে 4-5 দিন হবে হয়তো, খুব জরুরি। একবার শেয়ার কর না। আরে যে লেখক টেখক হয়েছিল, যে একটা লেখকের গল্প, পাঠা না। দেখ দেখ দেখ। অমৃতের স্বাদ পেল না অমৃত, সুদিন আসার আগেই মুহূর্তে আত্মঘাতী লেখক অমৃত ধর। তাহলে আমার পাশে কে বসেছিল? তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি? আর ওই ছেলেগুলো আমার দিকে তাকিয়ে ওরকম ভাবে হাসছিল কেন? লোকটা মাঝখানে কি বেশ বললো? হারিয়েছে সেই বুঝবে জীবনের আসল মূল্য। যে নিজেই বেঁচে নিয়ে সে আমাকে বেঁচে থাকার জ্ঞান দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই বেঈমান, সমস্যার সম্মুখীন করে যুদ্ধ করতে পারিনি, কাপুরুষের মতো পালিয়ে গেছি। একটি যদি অপেক্ষা করতাম, তো এখন তুমি বলতেও পারবো না, তুমি জানতেও পারবে না আমি অমিত ধর। কি করে বলতাম? এই কাপুরুষের মুখ দিয়ে তুমি শুনতে বেঁচে থাকার বাণী? শুনতে কখনো? বেঁচে থেকো মৃত্যুঞ্জয় ভাই আমার, বেঁচে থেকো। মরে গিয়ে কি পেয়েছি আমি? এক অথই অন্ধকার কুয়োর মধ্যে ডুবে গেছি, যেখানে একটা মানুষ নেই কথা বলার জন্য, দম বন্ধ হয়ে আসে। মরে গিয়ে নাকি মানুষ উপরে যায়, মিথ্যে বলে তারা, ভুল দিকে তাকায়, তারা ডুবে যায় এক অথই অন্ধকার সমুদ্রে। মরে যাওয়ার কারণের জন্য অজুহাতটা খুব সোজা ছিল। ভালোবাসার মানুষটা যখন ছেড়ে চলে যায় খুব কষ্ট হয়, কিন্তু চোখের সামনে তাকে তিলে তিলে কষ্ট পেতে, যন্ত্রণা পেতে দেখতে না, সে চলে যাওয়ার থেকেও বেশি কষ্টের। আমি সহ্য করতে পারিনি। আমার বউ, আমার সন্তান, তাদের যন্ত্রণা আমি সংগ্রাম করতে পারতাম, করিনি। কাপুরুষের মতন পালিয়ে গেছি। কথাটা নেহাত মন্দ বলেনি অমৃত। লোকটা তো আমার ক্ষতি চাইনি। বিচ্ছিন্ন অন্ধকারের পরই সুসজ্জিত সকাল হয়। অন্ধকারের সব কালিমা ঘুচে যায় একমাত্র সকালের অপেক্ষায়। কথাটা ইতিপূর্বে আমি শুনিনি এমন না, শুনেছি, কিন্তু এভাবে কখনো উপলব্ধি করিনি। কিন্তু একটা জায়গায় খুব বিঁধে থাকা কাটার মতো খোঁচাচ্ছে। তোমায় কখনো জানাতে পারবো না যে আমি তোমার কার্যকলাপ, তোমার পরিণতি সবই জানলাম, শুধু তোমার বর্তমান পরিস্থিতি ছাড়া। আমি বাঁচবো অমৃত, তোমার লেখাও পড়বো, ধারণ করব জীবনে। আমি বাঁচবো সকালের অপেক্ষায়। মৃত্যুঞ্জয়, 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 ভাই, 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 মৃত্যুঞ্জয়, ভাই শুনতে পাচ্ছ আমায়? ভাই, পারবে না, আমার কাজ তো শেষ। এখানের বিচারপতি খুব কঠিন, এখানের বিচারও।
আমি তো মরে গিয়ে নেমে গেছি, এখন তোমার ওঠার পালা, বেঁচে থাকার পালা। বেঁচে থাকো মৃত্যুঞ্জয়, তোমার পুনর্জন্ম হয়েছে শিশুর মতন। উঠতে থাকো, বেঁচে থাকো, কখনো পিছনে ঘুরে তাকাবে না। একটাই প্রার্থনা, জানি কখনো তোমার সাথে আমার দ্বিতীয়বার দেখা না হয় এই পরিস্থিতিতে।